আজকে বাতের ব্যথা নিয়ে একটু আলোচনা হচ্ছে, মানে সন্ধি ব্যথা, জয়েন্ট পেন। জয়েন্ট পেনের রুগী তো আমাদের কাছে প্রচুর রয়েছে। তো আজকের যে গ্রুপ, সেই গ্রুপ হচ্ছে যে সন্ধিতে ব্যথা, যেখানে গরম সেঁক দিলে আরাম লাগবে এবং চলাফেরা করলে, হাঁটা চলা করলে, নড়াচড়া করলে ব্যথা বেশি হয়। এখানে এই গ্রুপে যে মেডিসিনগুলো রয়েছে তা হচ্ছে আর্জেন্টা মেটালিকাম, ব্রায়োনিয়া অ্যালবাম, লাইকোপোডিয়াম, নাক্সভম, ফসফরাস, রুটাস, সালফিউরিক অ্যাসিড। এই কটা মেডিসিন এই গ্রুপের মধ্যে রয়েছে। তো এই মেডিসিনগুলোকে আমরা খুব তাড়াতাড়ি নির্বাচন করব কি করে, পার্থক্য করব কি করে, সিলেকশন করব কি করে, কি দেখে সিলেকশন করতে পারি, এই একটা দিক গেল। আরেকটা দিক হচ্ছে যে যেখানে এরকম কোনো মোডালিটি পাওয়া যায় না, অথচ ব্যথা বেদনার দ্বারা অনেক বেশি পীড়িত, অনেক বেশি কষ্ট পাচ্ছে, তাহলে সেখানে আমাদের কি করণীয়। আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখুন। আমি একটা উদাহরণ দিচ্ছি। এই দেখেন, একটি পেশেন্ট যার বয়স হচ্ছে 63 বছর, একজন মেল পেশেন্ট, 63 বছর বয়স। তার সমস্যা হচ্ছে পেটে গ্যাস, গ্যাসের থেকে কোমরে ফিক লাগা যন্ত্রণা করে, খাবার পর পেট দম হয়ে যাচ্ছে, দুপুর 2টায় খেয়েছি এখনো পেট দম হয়ে আছে, মানে সন্ধ্যা পর্যন্ত এখনো পেট দম হয়ে আছে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে উঠে এলাম। এগুলো রুগীর কথা, এছাড়া আর কোনো অসুবিধা নেই। অধঃবায়ু নির্গত হলে পেটে পেট দম অল্প হালকা হয়, ক্ষুধা অল্প হয়, অল্প খাবার পরই পেট দম হয়ে যায়। পায়খানা প্রতিদিন একবার করে পায়খানা হয়, মল স্বাভাবিক, ইউরিন স্বাভাবিক, পিপাসা নেই, ঘাম খুব বেশি হয়, ঘাম হলে ভালো লাগে, ঘুম ভালো হয়, কোনো আজে বাজে স্বপ্ন বা কোনো কিছু তেমন দেখে না এবং ঘুমের মধ্যে কোনো সমস্যা নাই। ডিজায়ার, কোনো খাবারের লোভ ইচ্ছা নেই। ডিজঅর্ডার, তেমন কোনো খাবারে যে তেমন কোনো খাবার নেই যে খাবারে কষ্ট বেশি হয় বা কোনো সমস্যা হয়। আবোল তাবোল খাবার আমি খাই না, তারপরেই রুগী বললেন যে আবোল তাবোল খাবার আমি খাই না, আমি গরম খাবার খাই, সকালে পাকা কলা, আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খাই, কলা দোকান থেকে কিনি, আলু কাঁচা লঙ্কা দিয়ে ভর্তা বানানো হয়। তবু যে তবু কেন যে পেটে গ্যাস হয় তা আমি বলতে পারি না। আমি জিজ্ঞাসা করলাম যে পেটের গ্যাসের জন্য সমস্যা কি হচ্ছে। রুগী বললেন যে কোমরে ব্যথা হয়, ব্যথা বেশি হলে কাজ করতে ইচ্ছা করে না, শরীর ক্লান্ত হয়ে পড়ে, নড়াচড়া করতেও ইচ্ছা করে না, মনে হয় যেন শুয়ে থাকি, নামাজ পড়তেও ইচ্ছা করে না, তবু জোর করে নামাজ পড়ি। মানে ব্যথা যখন বেশি হচ্ছে, পেটের গ্যাস, কোমরে ব্যথা, এগুলো যখন বেশি হচ্ছে, তখন সে কি বললেন যে কোমরে ব্যথা বেশি হলে কাজ করতে ইচ্ছা করে না, শরীর ক্লান্ত হয়ে পড়ে, দুর্বল লাগে, নড়াচড়া করতেও ইচ্ছা করে না, মনে হয় যেন চুপ করে শুয়ে থাকি, নামাজ পড়তেও ইচ্ছা করে না, তবুও জোর করে নামাজ পড়ি। কোমরের ব্যথা বেশি হওয়ার জন্য বেদনানাশক ওষুধ খাই, ওষুধ খেলে ব্যথা থাকে না, তখন শরীর চাঙ্গা হয়ে যায় এবং সকল কাজ করতে পারি, তখন সারা দিন কাজ করি, কিছুই হবে না। ব্যথা বাড়লে ঘুম ঘুম ভাব বেশি পাই। এই যে এখন ব্যথা বেশি হয়েছে, আপনার সামনে বসে আছি, আমার দু চোখে ঘুম চেপে ধরেছে, ঘুম ঘুম ভাব চলে আসছে। আমি জিজ্ঞাসা করলাম, কষ্ট নিয়ে কোনো দুশ্চিন্তা হয়? না না, কোনো দুশ্চিন্তা হয় না, ওষুধ খেলেই কমে যায়, তাহলে আর কি দুশ্চিন্তা হবে? আর কোনো দুশ্চিন্তা আছে? সংসার, কাজ, ব্যবসা, আত্মীয় স্বজন, কোনো কিছু নেই কোনো দুশ্চিন্তা? না,
আর কোনো দুশ্চিন্তা করি না। তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনার রাগ জেদ এগুলো কেমন? তিনি বললেন কি, আমার কোনো জেদ নেই, আমি সহজে সবকিছু মেনে নিতে পারি। আমার তারপরে জিজ্ঞাসা করেছিলাম যে সাহস ভয় কোনটা কেমন? তো বললেন যে আমি আমি কোনো ভয় পাই না, আমার সাহস খুব বেশি, সকল প্রকার মানুষের সাথে খুব সহজেই মিশে যেতে পারে, খুব সহজেই মিশে যায়। আমার 5টা মেয়ে তবুও আমি ভয় পাইনি। 5টা মেয়ের বিয়ে দিয়েছি, আমি তবুও ভয় পাইনি। প্রচুর পরিশ্রম করতে পারি, আমি এর আগে প্রচুর পরিশ্রম করেছি। আমি মুটের কাজ করতাম, মুটের কাজ করে এসে আবার কিছু জমি জায়গা রয়েছে, সেই সমস্ত জমি জায়গাগুলো ফসল আবাদের দেখাশোনা করতাম। আমি রাত্রিবেলাতে জ্যোৎস্না রাতে নিরাতাম 10 কাঠা জমি নিড়িয়ে তারপরে সকালে বাজারে কাজে যেতাম। তারপরে কাজ না থাকলে বিকালে এসে আবার চলে যাই, মানে কাজ শেষ হয়ে গেলে বিকালে এসে মাঠে আবার চলে যাই। প্রচুর পরিশ্রম করেছি, আমি কোনো ক্লান্ত বোধ করি না। পেশেন্টের হচ্ছে এই অবস্থা, তাহলে সেখানে আমরা কিভাবে চিকিৎসা দেব রোগীকে? বলেন, এই পেশেন্টের মেডিসিন কি হতে পারে? শরীরে প্রচুর শক্তি, সে এমনি সাধারণত ক্লান্ত বোধ করে না, সবসময় হাসি খুশি সদানন্দ, ভালো মন মেজাজের মানুষ। বলে 5টা মেয়ে আমার, তবুও আমি ভয় পাইনি, আমার কিছু মনে হয় না, সব কটার বিয়ে দিয়ে দিয়েছি, প্রচুর পরিশ্রম করেছি জীবনে, এখন পরিশ্রম একটু কমিয়ে দিয়েছি, কোনো কিছুর অসুবিধা নেই, সদানন্দ ব্যক্তি। লাইভটিকে একটু শেয়ার করে দেবেন। এই ব্যক্তিকে মেডিসিন কিভাবে দেবেন, কিভাবে এর চিকিৎসা দেবেন? আর কি জিজ্ঞাসা করার আছে? ঠান্ডা গরমের মধ্যে মাঝারি আবহাওয়া পছন্দ, ওনার অন্য কোনো অসুবিধা কিছু হয় না, অন্য কোনো রোগ তেমন হয় না। যখন অসুস্থতা বাড়ে সেই সময় কি বললেন? যে কোমরে ব্যথা বাড়লে কাজ করতে ইচ্ছা করে না, শরীর ক্লান্ত হয়ে পড়ে, নড়াচড়া করতেও ইচ্ছা করে না, মনে হয় যেন শুয়ে থাকি, নামাজ পড়তেও ইচ্ছা করে না, তবুও জোর করে নামাজ পড়ি, কিচ্ছু ভালো লাগে না, কোমরে ব্যথা বেশি হওয়ার জন্য বেদনানাশক ওষুধ খাই, যখন খুব বেশি হয় তখন বেদনানাশক ওষুধ খাই, পেন কিলার। ওষুধ খেলে ব্যথা থাকে না, তখন শরীর চাঙ্গা হয়ে যায় এবং সকল কাজ করতে পারি, তখন সারা দিন কাজ করে কিছুই হবে না। এই ব্যক্তিকে কিভাবে ওষুধ দেওয়া হবে? এখানে শুধু ব্যথা বেদনার জন্যই যে ব্যাপার তা নয়, হয়তো অন্য কোনো রোগ হলো, কিন্তু কথাগুলো এই বললো। তো এই রুগীটা ব্যথার জন্য আমার কাছে এসেছিলেন। কি ওষুধ হবে বলেন তো? কি ওষুধ মনে হচ্ছে? একটু শেয়ার করবেন, লাইভটিকে শেয়ার করে দেবেন। কারো কিছু ধারণা আসছে? ব্যক্তি খুবই মিশুকি, খুবই সাহসী, শরীরে প্রচুর শক্তি, প্রচুর পরিশ্রম করতে পারে, অনেক বড় সমস্যার মুখোমুখি হলেও সে ভয় পায় না, কোনো কিছুই মনে করে না। ডাক্তার হুমায়ুন কবির, সালফার। ডাক্তার শ্যামল দা, বলুন কি মেডিসিন মনে হচ্ছে? মানে এই পেশেন্টটাকে কিভাবে আমরা ম্যানেজ করব? একে তো ওষুধ দিতে হবে, বলুন। যারা সাধারণ লোকজন আমার সঙ্গে রয়েছেন, এই ভিডিও দেখছেন, তারা সতর্ক হয়ে যান। লম্বা বড়ি, গোল বড়ি, সাদা বড়ি
হলুদ বড়ি, এইসব ট্যাবলেট গুলো ব্যথা বেদনার জন্য অনেক হোমিওপ্যাথি ডাক্তারবাবু তারা আয়ুর্বেদিক ওষুধ নামে এগুলো চালিয়ে দেয়। এগুলো হচ্ছে অ্যালোপ্যাথিক স্টেরয়েড ওষুধ, খুবই মারাত্মক ওষুধ, খুবই ক্ষতিকারক। একদমই খাবেন না। এগুলো খেলে হার্টের সমস্যা, আপনার কিডনির সমস্যা, শরীর ফুলতে থাকবে, শরীর দুর্বল হয়ে যাবে এবং হাড়গুলো ফোঁপড়া হয়ে যায়। ওই রোগ আর সারতে চায় না, আরোগ্যের বাইরে চলে যায়। খবরদার এই ওষুধগুলো একদমই খাবেন না। খেলে ব্যথা বেদনার সঙ্গে সঙ্গে কমে যাবে, চমৎকার ভাবে কমে যাবে, কিন্তু আবার বেড়ে যাবে। যতক্ষণ ওষুধের অ্যাকশন থাকবে ততক্ষণ ভালো বোধ করবেন, ওষুধের অ্যাকশন শেষ আপনারাও শেষ, ব্যথা বেদনা আবার ফিরে আসবে। একদমই খাবেন না এগুলো। আর কেউ বলবেন? সালফার, সালফার ছাড়া আর কেউ? আর কেউ কিছু ভাবছেন? ডাক্তার শ্যামলদা আছেন? আচ্ছা, আমি বলছি। এই পেশেন্টটাকে দেখেন, সে দেখতে স্বভাবে খুবই শান্ত, রাস্টক্স। আর কেউ? ব্যক্তি দেখতে ভীষণ শান্ত। তিনি কি বললেন যে আমার কোনো রাগ জেদ নেই, আমি সহজেই মেনে নিতে পারি। সদানন্দ, সবসময় হাসি খুশি, শরীরে প্রচুর শক্তি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ডাক্তার রাজা নাইম ভাই, ভালো আছি। শরীরে প্রচুর শক্তি, মডালিটি তো কোনো কিছু নাই, আপনার ডিজায়ার ডিজঅর্ডার তেমন কিছু নাই, ঘুম ভালো, পেটে গ্যাসের একটা সমস্যা রয়েছে, হজম দেরিতে হয়, ব্রায়োনিয়া। আচ্ছা, আমি বলি, পেশেন্ট হচ্ছে প্রচন্ড শান্ত। এইখানে যেহেতু মডালিটি নেই, ফিজিক্যাল সিমটমের উপরে কোনো মডালিটি পাওয়া যায়নি, যার জন্য ফিজিক্যাল সিমটমের উপরে আমরা আর নির্ভরশীল হব না। ব্রায়োনিয়া, ডাক্তার এম ডি মাহবুব স্পঞ্জিয়া। তো ব্যক্তি হিসাবে সে হচ্ছে অত্যন্ত শান্ত মেজাজের মানুষ, মাইল্ডনেস, সে সহজেই মেনে নিতে পারে, সহজেই মেনে নিতে পারে ইয়ার্লিং ডিসপোজিশন। আর হচ্ছে কি সদানন্দ, চেয়ারফুল, কন্টেন্ট। তারপরে কি লাইট ডিজায়ার ফর, লাইট ডিজায়ার ফর কখন না, যখন ব্যথা বেদনা খুব বেশি হচ্ছে, ভালো লাগছে না, সঙ্গে সঙ্গে ব্যথা বেদনা কমানোর জন্য সে অ্যালোপ্যাথি ট্যাবলেট খেয়ে নিচ্ছে, অ্যালোপ্যাথি ট্যাবলেট খেয়ে নিচ্ছে, ফলে ব্যথা কমে আসছে। লাইট ডিজায়ার ফর কমিউনিকেটিভ, সকল প্রকার লোকজনের সঙ্গে সে খুব ভালোভাবে মিশে যেতে পারে, তার ভয় ভীতি কিচ্ছু নেই, সাহস, প্রচন্ড সাহসী মানুষ। আর কি কোয়াইট ওয়ান্টস টু বি, যখন ব্যথা বেদনা খুব বেশি বেড়ে যাচ্ছে, অ্যাডাপ্টেশন ডিউরিং সিকনেস, যখন ব্যথা বেদনা খুব বেশি বেড়ে যাচ্ছে তখন সে কোয়াইট ওয়ান্টস টু বি, শান্তভাবে চুপচাপ থাকতে চাচ্ছে, আর কিছু ভালো লাগছে না, স্যাডনেস, পেইন ফ্রম, কিচ্ছু ভালো লাগছে না, কোনো কিছু করতে ইচ্ছা করছে না, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, উইকনেস, দেখেন জেনারেল উইকনেস, পেইন ফ্রম, যখন যন্ত্রণা ব্যথা বেদনা বেড়ে যাচ্ছে তখন তার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, উইকনেস, পেইন ফ্রম। আর কি স্যাডনেস, হিট ডিউরিং, কিচ্ছু ভালো লাগে না, মনে মেজাজ একেবারেই খারাপ, কিন্তু ট্যাবলেট খাবার পরে যেই না ব্যথা বেদনা কমে যাচ্ছে অমনি চাঙ্গা হয়ে যাচ্ছে। একটা অল্টারনেটিং সিচুয়েশন, পরিবর্তনশীল অবস্থা, একটা পরিবর্তনশীল অবস্থা ওর মধ্যে দেখা যাচ্ছে। তো কংগ্রাচুলেশন ডাক্তার এম ডি মাহবুব, কংগ্রাচুলেশন।
কংগ্রাচুলেশন ডাক্তার এমডি মাহবুব, ওকে আমি স্পঞ্জিয়া 200 দিয়েছিলাম। স্পঞ্জিয়া, পেশেন্টের স্পঞ্জিয়া। এই সমগ্র লক্ষণগুলোকে একটি রুব্রিক দিয়ে কভার করা যায়, তা হচ্ছে পার্ট। পার্ট পার্ট শব্দর দ্বারা পেশেন্টের পুরো অবস্থাটাকে বর্ণনা করা যেতে পারে, প্রকাশ করা যেতে পারে। আমি এটি বললাম না প্রথম দিকে, ওটা ছিল পার্ট। জোর করে তো যে কোনো মেডিসিন যাকে তাকে দেওয়া যাবে না, ব্যাখ্যা থাকতে হবে। ভুল হতে পারে, কিন্তু ভুল হলেও তার মধ্যে যুক্তি থাকতে হবে। তা চলুন আর সময় নষ্ট করছি না, তাহলে একটি উদাহরণ দিয়ে বোঝানো গেল যে যেখানে ব্যথার উপরে সরাসরি কোনো মডালিটি থাকবে না, সেখানে আমরা কিভাবে মেডিসিন সলিউশন করব। এখন আমাদের এক্সট্রিমিটিস পেন জয়েন্ট ওয়ার্মথ এমএল অ্যান্ড মোশন অ্যাগ্রাভেশন, অর্থাৎ সন্ধি বেদনাতে, বাতের ব্যথাই হোক বা যে কোনো বেদনাতে, সন্ধি বেদনাতে গরম সেঁক দিলে, হালকা গরম সেঁক দিলে আরাম এবং নড়াচড়ায় বৃদ্ধি, অর্থাৎ বিশ্রামে উপশম। এখানে মেডিসিন হচ্ছে আর্জেন্টা মেটালিকাম, ব্রাউনিয়া অ্যালবাম, লাইকোপোডিয়াম, নাক্সবাম, ফসফরাস, রোটা, সালফিউরিক অ্যাসিড। তো আর্জেন্ট মেটালিকামটা কি, কেমন, কি তার লক্ষণ থাকবে, কি দেখলে আমরা বুঝতে পারবো যে এটি আর্জেন্টা মেটালিকাম। তো আর্জেন্টা মেটালিকামের সন্ধি ব্যথা বেদনাতে সেখানে গরম সেঁক দিলে আরাম লাগবে। রুগী হয়তো বলবে যে খুব বেশি হিট দিলে আমার আরাম হয় না, বেশি কষ্ট হয়, অনেক বেশি তাপ দিলে ভালো লাগে না, হালকা তাপ দিলে বেশ আরাম লাগে, সেই সঙ্গে হাঁটা চলা করলে আমার ব্যথাটা বেশি হয়, শুয়ে থাকলে বসে থাকলে আরাম লাগে, কিন্তু যদি হেঁটে বেড়ানো হয়, কাজকর্ম করা হয়, তাহলে ব্যথাটা আমার খুব বেশি হয়। গরম সেঁক দিলে এবং বিশ্রামে থাকলে আরাম লাগে। এটা এর সঙ্গে কি হচ্ছে, রুগী হচ্ছে অত্যন্ত মিশুকে। রুগী হিসাবে আপনি তাকে দেখতে পাবেন যে বিষণ্ণতা, আগে অসুস্থতার চরম পর্যায়ের লক্ষণগুলো কেমন থাকবে সেটা আগে বলে নিই। সেটা হচ্ছে বিষণ্ণতা, নৈরাশ্য। তাহলে বিষণ্ণতা, নৈরাশ্য, নিরানন্দ, অর্থাৎ চেহারাতে কোনো আনন্দ দেখতে পাবেন না। স্পঞ্জিয়া ব্যক্তি যেমন কথা বলছিলেন তারপরেও সদানন্দ, সবসময় হাসি হাসি ভাব, মুখ থেকে হাসি বার হচ্ছিল, সবসময় খুশি খুশি, চেয়ারফুল, কন্টেন্ট, ভিভাসিয়াস। এগুলো হচ্ছে পার্ট। পার্ট শব্দের মধ্যে এই সমস্ত গুণাবলীগুলো রয়েছে। তো এখানেই আবার আর্জেন্টা মেটালিকামের ব্যক্তি যখন ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ছেন, তখন সে থাকবে বিষণ্ণ, নৈরাশ্য, হতাশ, নিরানন্দ, এরকম। সেই সঙ্গে কি হবে, শারীরিক ভাবে থাকবে অনেক বেশি দুর্বল, শারীরিক ভাবে থাকবে অনেক বেশি দুর্বল, যার জন্য সে কথা বলতে গেলে, যার জন্য কথা বলতে গেলে বুকে অনেক দুর্বলতার অনুভব হয়, ফলে কথাটা ফ্যাঁসফেঁসে ভাবে বার হয়, কথার শব্দ ফ্যাঁসফেঁসে ভাবে বার হয়, যেন বুক থেকে শব্দটা বার হচ্ছে, গলার অনেক নিচ থেকে শব্দটা বার হচ্ছে, এবং কথা বলতে গেলে ফ্যাঁসফেঁসে কথা আসছে, যেন অনেক শক্তি প্রয়োগ করে কথা বার করতে হচ্ছে। এই রকমের একটি অনুভূতি আমরা রোগীর মধ্যে পাবো। সেই সাথে রোগী থাকবে ভীষণ দুর্বল, ভীষণ অবসন্ন, ভীষণ ক্লান্ত, এরকম থাকবে। অসুস্থতার খারাপ পর্যায়ে রোগী ভীষণ দুর্বল হয়ে পড়ে, বিশেষ করে বুকে অনেক বেশি দুর্বলতা অনুভব হয়, কথা বলতে কষ্ট হয়, কথা বলতে অনেক বেশি বল প্রয়োগ করতে হয়, সেই জন্য কথা বলতে চায় না, একা থাকতে চায়। দেখেছেন, কথা বলতে চায় না, একা থাকতে চায়, আর নৈরাশ্য হয়ে পড়ে, হতাশ হয়ে পড়ে, গভীরভাবে নিরানন্দ, বিষণ্ণ হয়ে পড়ে। শুধু এই লক্ষণ কটার সাথে যদি ব্যথা বেদনায় বিশ্রাম থাকলে আরাম হয়, নড়াচড়ায় বেশি, হেঁটে বেড়ালে বেশি, কাজ করলে বেশি, এগুলো যদি থাকে, একচেটিয়া ভাবে এই পেশেন্টের মেডিসিন কি সবাই
কোন মেডিসিন সবার মাথায় আসবে বলুন তো? কোন মেডিসিন সবার মাথায় আসবে? নড়াচড়ায় বৃদ্ধি, চুপচাপ থাকলে আরাম। নড়াচড়ায় বৃদ্ধি, হেঁটে বেড়ালে বৃদ্ধি, মানে হাঁটা চলা করলে বৃদ্ধি, কাজকর্ম করলে বৃদ্ধি, চুপচাপ থাকলে আরাম, হালকা গরম সেঁক দিলে আরাম। খুব বেশি হিট সহ্য করতে পারে না। কোন মেডিসিনের কথা আমাদের মনে আসবে সাধারণত? বলেন। নড়াচড়ায় বৃদ্ধি, বিশ্রামে উপশম, শরীর ভীষণ দুর্বল, খুবই ক্লান্ত, চুপচাপ শুয়ে থাকতে ইচ্ছা করে, কথা বলতে ভালো লাগে না, কথা বলতে মন চায় না। একদম। ব্রাউনিয়া অ্যালবামের কথা মনে পড়বে। একদমই তাই, ব্রাউনিয়া অ্যালবামের কথা মনে পড়বে। কিন্তু ব্রাউনিয়া অ্যালবামের থেকে এটা আলাদা কেমন করে হবে, সেটা আমি বলছি। তো এই দুর্বলতার সঙ্গে যখন ওই রোগীর সঙ্গে কথা বলবেন, কথা বলার সময়ে বুঝতে পারবেন যে তার বুকে অনেক বেশি দুর্বল রয়েছে, ফলে কথা বলতে গেলে যে টোন, তা লো টোন এবং ফ্যাঁসফেঁসে কথা, ফ্যাঁসফেঁসে কথা বা নাকি কথা, নাকি কথা বা ফ্যাঁসফেঁসে কথা এরকমের হচ্ছে। বুকে এত বেশি দুর্বল যেন বুকে আর কিছু নেই, বুকের শূন্যতার অনুভূতি এরকমের হয়, সেই সঙ্গে ফ্যাঁসফেঁসে কথা। ব্রায়োনিয়াতে ওই রকমের থাকে না। এই সূক্ষ্ম পার্থক্য, একেবারে সূক্ষ্ম পার্থক্য। তো রুগীকে জিজ্ঞাসা করেন, তখন একটা কথা রুগীকে জিজ্ঞাসা করেন যে এই সমস্যা নিয়ে আপনার চিন্তা কি হচ্ছে, আপনার কোনো টেনশন দুশ্চিন্তা কিছু আছে? তো রুগী একটা কথাই বলবে যে আমার এই ব্যথা সারছে না, আমার এই কষ্ট সারছে না, এত ওষুধ খাচ্ছি তবুও সারছে না, এটাই চিন্তা, তাছাড়া আর কোনো চিন্তা না, আর কোনো চিন্তা নেই। কাজকর্ম বা পরিবার পরিজনদের নিয়ে কোনো টেনশন, আত্মীয় স্বজন বা আর কোনো কিছু নিয়ে টেনশন, না আমার আর কোনো টেনশন নাই, সব দিকে আমি ভালো আছি, শুধু আমার এই ব্যথা বেদনা সারছে না, এটুকুই আমার চিন্তা, এছাড়া আর কোনো চিন্তা নাই। ঠিক এটুকুই মনে হবে। এই পর্যন্ত আসলে ব্রাউনিয়া থেকে আলাদা হয়ে যাবে, আর্জেন্টা মেটালিকামের কথা মনে পড়বে, কিন্তু তাকে যদি আপনার এইখানেও আর্জেন্টা মেটালিকামের উপরে স্ট্যাম্প মারতে সমস্যা মনে হয়, দুর্বলতা লাগে, তাহলে ওর সুস্থ অবস্থার জীবনযাপন সম্বন্ধে বা সুস্থ অবস্থায় ওর আচার ব্যবহার সম্বন্ধে একটু জিজ্ঞাসা করুন, ব্যাস, তাহলেই কমপ্লিট। দেখবেন পরিবারের লোকজন বলবে যে সুস্থ অবস্থায় ও ভীষণ হাসি খুশি আর ভীষণ মিশুকে, সবসময় আনন্দ ফুর্তিতে থাকে আর প্রচুর কথা বলে। ব্রায়োনিয়া প্রচুর কথা বলে না, ব্রায়োনিয়া সবসময় আনন্দ ফুর্তিতে থাকে না, তার তো শুধুই সমস্যা টাকা টাকা টাকা, কাজ টাকা, কাজ টাকা, কাজ টাকা। এর বাইরে ব্রায়োনিয়া পেশেন্টের মাথায় আর কোনো ভাবনা থাকে না। কাজ টাকা, কাজ টাকা, কাজ টাকা, এর বাইরে ব্রায়োনিয়ার আর কোনো ভাবনা থাকে না। ফলে তার মাথায় সবসময় ওই কাজ আর টাকা, কাজ আর টাকা, এই ভাবনা মাথায় চেপে থাকে, যার জন্য অসুস্থতার পর্যায়েও সে ব্যবসার কথা বলে। আমাদের মিলিটারি মেডিকাতে এটা লেখা আছে যে সে ব্যবসার কথা বলে। ব্যবসা বলতে এখানে কি বোঝানো হয়েছে? ব্যবসা বলতে বোঝানো হয়েছে প্রতিটা ব্যক্তি সে দৈনন্দিন ভাবে যে কাজগুলো করে সেটাই তার জন্য ব্যবসা বা কাজ। টকিং বিজনেস, সে ব্যবসার কথা বলে। যেমন একজন ডাক্তার, তার ব্যবসা হচ্ছে ডাক্তারি। একজন স্টুডেন্ট, তার ব্যবসা হচ্ছে পড়াশোনা করা। একজন চাষি, তার ব্যবসা হচ্ছে চাষবাস করা। তো যে যে কাজ করে, একজন উকিল, তার ব্যবসা হচ্ছে ওকালতি করা। তো যে যে কাজ করে সেই কাজের
কথা ব্রাউনিয়া সবসময় বলবে। এবং ব্রাউনিয়া বাড়িতে যেতে চাই, দেখবেন ম্যাথমেটিক্যাল লেখা আছে যে ব্রাউনিয়া বাড়িতে যেতে চাই। এখানে বাড়ি বলতে কি বোঝায়? ব্রাউনিয়ার কাছে বাড়ি বলতে কি বোঝায়? ব্রাউনিয়ার বাড়ি হচ্ছে, বাড়িটা কি আগে সেটা বুঝতে হবে। বাড়ি হচ্ছে একটি আরামদায়ক জায়গা। বাড়ি হচ্ছে নিজের বাড়ি, মানে সেইখানে ব্যক্তি স্বাধীনভাবে আরামে থাকতে পারে, স্বাধীনভাবে এবং আরামে থাকতে পারে। কোনো মানুষ অন্যের বাড়িতে গেলে সেখানে স্বাধীনভাবে থাকতে পারে না, আর স্বাধীনভাবে না থাকতে পারার জন্য সেখানে আরাম অনুভব হয় না। এখানে মেটাফরিক্যালি কি হচ্ছে, ব্রায়োনিয়ার বাড়ি হচ্ছে আরামদায়ক জায়গা। হচ্ছে কোনটা বাড়ি বা আরামদায়ক জায়গা? হচ্ছে কাজের জায়গা। সে যেখানে কাজ করে সেই কাজের জায়গা হচ্ছে ওর আরামদায়ক জায়গা। সে সেইখানে যেতে চায় যেখানে সে স্বাধীনভাবে আরামে কাজকর্ম করতে পারবে এবং আরামে থাকে। তো আরামে কাজ করতে পারলে সে অনেক বেশি খুশি থাকে। তো ওর ভাবনা হচ্ছে ওটা। কিন্তু এখানে কি বললো যে না, তার কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। একটাই চিন্তা তার, যে আমার এই কষ্ট কেন সারছে না, আমার এই ব্যথা যন্ত্রণা কেন সারছে না, তাছাড়া আমার আর কোনো সমস্যা নেই। আরো যদি কি আপনার সন্দেহ হয় তো ওকে জিজ্ঞাসা করেন যে কারোর বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আছে? তো আর্জেন্টা মেটালিকাম বলবে যে না, কারোর বিরুদ্ধে আমার অভিযোগ নেই, আমাকে সবাই ভালোবাসে, আমার সঙ্গে সবাই সুন্দর ব্যবহার করে এবং আমাকে সবাই ভালোবাসে। আমার কোনো অভাবও নেই, আমার কোনো সমস্যাও নেই, কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগও নেই। আর সে কি করে না, সুস্থ অবস্থায় অনেক বেশি কথা বলে। সুস্থ অবস্থায় অনেক বেশি কথা বলে, বাচাল। একটার পর একটা, একটার পর একটা কথা বলে ল্যাকে শিশের মতো। কিন্তু ল্যাকে শিশ অসুস্থতার সাথে এত তাড়াতাড়ি এত বেশি দুর্বল হয় না। আর ল্যাকে শিশের প্রচুর অভিযোগ থাকে, চারিপাশের লোকজনের বিরুদ্ধে প্রচুর অভিযোগ, যেহেতু সে একজন হিংসুটে মানুষ, প্রচুর অভিযোগ থাকে। পরের মেডিসিন ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া এখানে লেখা হয়নি। আচ্ছা, আমি বলছি। পরের মেডিসিন ব্রায়োনিয়াকে নিয়ে আসছি। কোথায় আছে দেখি। না, এখানে ব্রায়োনিয়া নেই, তো আমি ব্রায়োনিয়া বলে দিচ্ছি। ব্রায়োনিয়ার ফিজিক্যাল সিমটম সম্বন্ধে আপনাদের সবার জানা আছে। ব্রায়োনিয়ার ফিজিক্যাল সিমটম সম্বন্ধে আপনাদের সবার জানা আছে যে ব্রায়োনিয়ার ফিজিক্যাল সিমটমের ক্ষেত্রে বিশেষ করে ব্যথা বেদনার পর্যায়ে নড়াচড়ায় বৃদ্ধি হয় এবং বিশ্রামী আরাম, টিপলে আরাম মানে চাপ দিলে আরাম, বেদনাযুক্ত পাশে চেপে শয়নে আরাম, এবং গরম সেঁক দিলে মানে উষ্ণ, হালকা উষ্ণ গরম সেকে আরাম, এবং অনেক সময় হালকা অল্প ঠান্ডাতেও আরাম পায়। কিন্তু সামান্য নড়াচড়াতেও তার বৃদ্ধি, অতি সামান্য নড়াচড়াতেও বৃদ্ধি। আর এই ক্রনিক ডিজিজ ট্রিটমেন্টের জায়গাতে পিপাসার তেমন বেশি গুরুত্ব নাই। ব্রায়োনিয়ার পিপাসার গুরুত্ব হচ্ছে অ্যাকুট ডিজিজের উপর, বিশেষ করে ডায়রিয়া, জ্বর, এদের ক্ষেত্রে ওর পিপাসার গুরুত্ব অনেক বেশি থাকে। কিন্তু ক্রনিক ডিজিজের সাথে পিপাসার সম্পর্ক তেমন খুব একটা খুঁজে পাওয়া যায় না। তো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে মডালিটি, সেই সাথে তার মানসিক লক্ষণের স্পষ্ট লক্ষণগুলো আমরা পেয়ে থাকি। তো ব্রায়োনিয়াতে ফিজিক্যাল সিমটম গুলো হচ্ছে এটা। রোগী হিসাবে সে হলো গরম কাতর, ঠান্ডা পছন্দ করে এবং প্রচুর ঘাম, ব্যথা বেদনার সাথে বা ক্রনিক ডিজিজের সাথে ঘাম থাকে প্রচুর। ব্রায়োনিয়ার প্রচুর ঘাম এবং কনস্টিপেশন, ঘাম
এগুলো প্রচুর থাকে, সঙ্গে নড়াচড়ায় বৃদ্ধি এবং গরম কাতর, ঠান্ডা বাতাসে আরাম, মুক্ত বাতাসে আরাম। এগুলো ফিজিক্যাল সিমটম আমরা পাবো, কিন্তু এই সিমটম কটি পেয়ে যাওয়া মানেই যে ব্রায়োনিয়াকে আমরা স্ট্যাম্প মারলাম, কিন্তু তা হবে না। অনেক মেডিসিন আছে যেখানে নড়াচড়ায় বৃদ্ধি এবং বিশ্রামে আরাম। নড়াচড়ায় বৃদ্ধি। মোহাম্মদ আমাতুল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, হ্যাঁ বেশ ভালো আছি। তো ব্রায়োনিয়ার ব্যথা বেদনার ক্ষেত্রে কি হয়, ফিজিক্যাল ওই সিমটম গুলোর সাথে আপনার মানসিক লক্ষণগুলোর গুরুত্ব হচ্ছে সব থেকে বেশি। মানসিক লক্ষণগুলো অনেক স্পষ্ট থাকে, অত্যন্ত স্পষ্টভাবে মানসিক লক্ষণগুলো বর্তমান থাকবেই থাকবে। তো যেখানে কি হয়, তার অসুস্থতার সঙ্গে শরীর ভীষণ দুর্বল হয়ে পড়ে, আর দুর্বলতার পর্যায় ছাড়া ব্রায়োনিয়া অ্যালবাম কখনো চিকিৎসকের কাছে আসবে না। যতক্ষণ পর্যন্ত তার কাজকর্মে বাধাবিঘ্ন না হবে, কাজকর্মে বাধাবিঘ্ন হয়ে ক্ষতির মুখোমুখি না হবে, ততক্ষণ পর্যন্ত ব্রায়োনিয়া পেশেন্ট চিকিৎসকের কাছে আসে না। খরচের ভয়ে, চিকিৎসকের কাছে গেলেই তো খরচা হবে, এই খরচের ভয়ে সে আসতে চায় না। কিন্তু ব্যথা বেদনার বৃদ্ধির পর্যায়ে সে বিশ্রামে যায় এবং বিশ্রামে গিয়ে সেই চুপচাপ থাকে। তখন সে অনেক বেশি বিরক্ত থাকে, কিন্তু বিরক্ত থাকে এবং ডিস্টার্ব পছন্দ করে না। তো বিরক্ত থাকলেও সে তেজি তেজির সঙ্গে বা তেজ মেজাজের সঙ্গে বিরক্ত প্রকাশ করতে পারে না। কেন না, বিরক্ত প্রকাশ করাটাও তার কাছে অনেক বেশি বেদনাদায়ক, কষ্টকর, ভালো লাগে না একদম। ইভেন তার যদি পিপাসা পায়, এক গ্লাস জল তার প্রয়োজন, সে জল খাবে, অনেক বেশি পিপাসা, বুক শুকিয়ে যাচ্ছে, গলা বুক শুকিয়ে যাচ্ছে, সে যে চাইবে, এই চাওয়াটাও তার কাছে যেন কষ্টদায়ক। এবার বুঝে নেন, এই কষ্টদায়ক বোধ হয় বলেই সে তার বিরক্ত প্রকাশ না করে চুপচাপ থাকতে পছন্দ করে। নড়াচড়ায় তার বৃদ্ধি, চুপচাপ থাকতে পছন্দ করে, নড়াচড়ায় বৃদ্ধি। কিন্তু সবসময় সে সবসময় কাজে যোগ দেবে বলে বিশ্রামের সাথে হারানো শক্তিকে ফিরে পাওয়ার চেষ্টা করে, যার জন্য সে এমন কোনো কিছু করবে না যা করলে তার শক্তি পুনরায় খরচ হয়ে যাবে এবং দুর্বল হয়ে পড়বে, আর কাজে যোগ দিতে বিলম্ব হবে, এমন কোনো কাজ সে করতে চাইবে না। সে এমন ভাবে জীবনযাপন করবে যাতে খুব তাড়াতাড়ি শরীরে শক্তি সঞ্চয় করতে পারে, সুস্থ হতে পারে এবং কাজে যোগ দিতে পারে। তার চিন্তা ভাবনা হচ্ছে শুধু এতটুকুই, এর বাইরে ওর আর ভাবনা চিন্তা থাকে না। মানে যার যেখানে অভাব তার সেখানেই মনটা পড়ে থাকে। যার যেখানে অভাব তার মনটা সেখানেই পড়ে থাকে। এইটুকু হচ্ছে ব্যাপার। আমি লম্বা কাহিনীতে যাচ্ছি না, কেননা লম্বা কাহিনী মানে অনেক বড় বড় ঘটনা, অনেক বড় বড় জার্নি, সেগুলো অনেকেই পছন্দ করে না। এই জন্য আমি লম্বা জার্নিতে যাচ্ছি না। নাক্স ভূমিকা, নাক্স ভূমিকাও রয়েছে, যেখানে অসুস্থতার সাথে নাক্স ভূমিকা হালকা গরম প্রয়োগে উপশম বোধ করে এবং নড়াচড়ায় বৃদ্ধি, নড়াচড়ায় ভীষণভাবে বৃদ্ধি পায় নাক্স ভূমিকার মতো। এবং সে ডিস্টার্ব অ্যাভারশন করে, ডিস্টার্ব একদম পছন্দ করে না। মানে এত বেশি সেন্সিটিভ থাকে, এত বেশি সেন্সিটিভ থাকে যে চারিপাশে কোনো শব্দ, হইচই, হই হুল্লোড়, কথোপকথন এসব চলবে না। রিপোজ অ্যান্ড ট্রাঙ্কুইলিটিতে নাক্স ভূমিকা থাকতে চাই, রিপোজ অ্যান্ড ট্রাঙ্কুইলিটি। আমরা নাক্স ভূমিকার একটি প্রকৃষ্ট সিমটম মেট্রিয়ামেটিকাতে পাই, যা হচ্ছে কিনা যে কোমরের ব্যথা
কোমরের ব্যথা, সেখানেও তো অনেক সন্ধি রয়েছে। লাম্বার স্পাইন গুলোতে, যেখানে স্যাক্রাম, কক্সিস, লাম্বার, ভার্টিব্রার, ওগুলো তো সবই তো একটা জয়েন্ট। ওই জয়েন্ট গুলোর ভিতরেই তার ব্যথাগুলো হয়। তো ওই ব্যথা বেদনার সময়ও সে চুপচাপ থাকতে চায়। নাক্স ভূমিকা যেমন চুপচাপ, এই আপনার ব্রায়োনিয়া যেমন চুপচাপ থাকতে চায়, বিরক্ত হতে চায় না, উপদ্রব পছন্দ করে না, নড়াচড়ায় বৃদ্ধি, হালকা উষ্ণতায় উপশম, এগুলো নাক্স ভূমিকার মধ্যেও রয়েছে। এবং নড়াচড়ায় বৃদ্ধির এই লক্ষণটি নাক্স ভূমিকার মতো। কিন্তু আরেকটি লক্ষণ রয়েছে মেট্রিয়ামিটিকেতে, বেশ আহ, আপনার বোর্ড করে লেখা হয়, তা হচ্ছে যে কোমরের ব্যথাতে নাক্স ভূমিকা রোগী মানে সাইট অবস্থায় পার্শ্ব পরিবর্তন করতে পারে না। সাইট অবস্থায় পার্শ্ব পরিবর্তন করতে পারে না। তো পার্শ্ব পরিবর্তন করতে গেলে তাকে শয়ন অবস্থা থেকে উঠে বসতে হবে, তারপর পাশ পরিবর্তন করে শুতে হবে। এই লক্ষণটা রয়েছে। তো প্র্যাকটিক্যালি, ক্লিনিক্যালি আপনি মানে ক্লিনিক্যাল ক্ষেত্রে প্র্যাকটিক্যালি আপনি এই লক্ষণটি খুব কম পাবেন। ক্লিনিক্যালি নাক্স ভূমিকার এই লক্ষণের ভিত্তিতে রোগী খুব কম পাবেন। তো তার থেকেও অনেক বেশি যে লক্ষণের সমন্বয়ে নাক্স ভূমিকাকে পাবেন তা হচ্ছে quiet wants to be repose and tranquility and disturb aversion to being mood repulsive। এই সিমটম গুলোর ভিত্তিতে আপনি অনেক বেশি বেশি পেয়ে যাবেন। অ্যাঙ্গার, অ্যানসারিং হোয়েন অবলাইগ টু, উত্তর দিতে একদমই পছন্দ করে না। উত্তর দিতে সে পছন্দ করে না, যেহেতু কথা বলতে পছন্দ করে না, কিন্তু কথা বলতে বাধ্য হলে সে অনেক বেশি রেগে যায়। তার ব্যথা বেদনা যেখানেই থাক না কেন, তার কোমরেই ব্যথা থাক, হাঁটুতেই ব্যথা থাক, যে কোনো সন্ধিতেই ব্যথা থাক না কেন, সে ব্যথা বেদনার সাথে এই সমস্ত সিমটম গুলো অনেক বেশি থাকে। এবং এই সিমটম গুলোর সমন্বয়ে নাক্স ভূমিকা রোগীকে অনেক বেশি বেশি আমরা পেয়ে থাকি। যেখানে নাক্স ভূমিকার অ্যাডাপ্টেশন দেখলে আপনার প্রথমেই আপনার ব্রায়োনিয়ার কথা মনে পড়বে। তো তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে সাহিত্য অবস্থায় পার্শ্ব পরিবর্তন করেন, সে ইজিলি বলবে যে না, আমি পার্শ্ব পরিবর্তন করতে পারি, কোনো অসুবিধা হয় না। বেশিরভাগ ক্ষেত্রে আপনি এরকম পাবেন, খুব কম ক্ষেত্রে পাবেন যেটা যেখানে তার সাহিত্য অবস্থায় কোমরে ব্যথা নিয়ে পার্শ্ব পরিবর্তন করতে পারে না, উঠে বসে পার্শ্ব পরিবর্তন করতে হয়। এটা খুব কম ক্ষেত্রে পাবেন। তার থেকে ঢের বেশি পাওয়া যাবে ওই সিমটম গুলোর ভিত্তিতে। তার তীব্র রিয়াকশন থাকে, উপদ্রব করলে, বিরক্ত করলে তীব্র রিয়াকশন, উগ্রভাবে কপাল কুঁচকাবে, ফ্রাউন ডিসপোজিশন, কপাল কুঁচকাবে, এত বেশি রেগে যায়, এত বেশি বিরক্ত হয়ে যায়, এত বেশি ক্রুদ্ধ হয়ে যায়, তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করে। এই কথা বলতে বা উত্তর দিতে, জবাব দিতে তার অনেক বেশি বিরক্ত বোধ হওয়ার জন্য সে আপনার দিকে খুব গরম নজরে কপাল কুঁচকিয়ে এমন ভাবে তাকাবে, তার মুখাবয়ব দেখেই আপনার ভয় লেগে যাবে দ্বিতীয়বার তার সঙ্গে কথা বলতে। না, ব্রায়োনিয়া পেশেন্ট এরকমের নয়। এই জন্য এই পেশেন্ট গুলোকে এইভাবে নির্বাচন করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। ইন্ডিভিজুয়ালাইজেশন করতে না পারলে, সঠিক মেডিসিন প্রয়োগ করতে না পারলে খুবই মুশকিল, রোগী আরোগ্য হবে না। আরেকটি মেডিসিন নিয়ে আজকে আলোচনা করি ছোট করে, সে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আরো অনেকগুলো মেডিসিন তো রয়েছে, সব মেডিসিনের আলোচনা করতে গেলে তো প্রচুর সময় লেগে যাবে। তো সালফিউরিক অ্যাসিডে রুগীর ওষুধ, রুগীটাকে নিয়ে একটু আমি আলোচনা করে দিচ্ছি। সালফিউরিক অ্যাসিডে রুগীর কি হয়, হাঁটুর এবং গোড়ালির বেদনার সাথে থাকে দুর্বলতা। হাঁটু এবং গোড়ালির দুর্বলতা থাকে। হাঁটুর এবং গোড়ালির দুর্বলতার জন্য হাঁটতে পারে না। লেখার সময় আঙুলে কাঁপুনি আসে। লেখার সময় আঙুলে আপনার খিল ধরে। যখনই লিখতে যায়, অনেকে দুর্বলতার জন্য, আপনার এই পেশিগুলো দুর্বলতার জন্য লিখতে গেলে খিল ধরে, আক্ষেপিক খিল ধরে, খিঁচুনি হয়। হুম।
সেই সঙ্গে হাঁটুতে এবং গোড়ালিতে এর ব্যথা অনেক বেশি থাকে। অনেক ব্যথা বেদনার সাথে তার হাঁটুতে এবং গোড়ালিতে অনেক বেশি দুর্বল থাকে। ওই পেশিগুলো অনেক বেশি দুর্বল থাকে। আর পেশিগুলো দুর্বল থাকার জন্য সে বেশি হাঁটতে পারে না, দুর্বল হয়ে পড়ে। এগুলোর সাথে সাথে সার্বদৈহিক ভাবেও সালফিউরিক অ্যাসিড প্রচুর দুর্বল থাকে। এই সিমটম গুলো থাকবেই, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের গতি প্রকৃতি। সালফার গ্রুপের প্রত্যেকটা ব্যক্তি তো অনেক বেশি দুর্বল হয়ে পড়ে, এটা আপনারা সবাই জানেন। অসুস্থতার সাথে সালফার গ্রুপের মেডিসিন গুলো প্রায় সবাই অনেক বেশি দুর্বল হয়ে পড়ে, শুধুমাত্র ফ্লোরিক অ্যাসিড বাদ দিয়ে। ফ্লোরিক অ্যাসিড দুর্বল হয় না, ফ্লোরিক অ্যাসিড দৈহিকভাবে দুর্বল হয়ে পড়ে না। ফ্লোরিক অ্যাসিড বাদে বাকি যতগুলো অ্যাসিড রয়েছে সবাই অসুস্থতার সাথে দৈহিকভাবে দুর্বল হয়ে পড়ে। তো এর ব্যথা বেদনাগুলো কি হয় না, ঈষৎ উষ্ণ প্রয়োগে উপশম, গরম পানীয় গরম খাবার খেলে উপশম। আমরা গরম খাবার গরম পানীয় সেই উপশম পেলেই চেলোডোনিয়াম, লাইকোপোডিয়াম, এই মানে অন্য কোনো রকম বিবেচনা না করে এই মেডিসিন গুলো আমরা অ্যাপ্লাই করে থাকি। এগুলো এরকম ভাবে করা যাবে না, প্রিজুডিসড হওয়া যাবে না। নাতিশীতোষ্ণ আবহাওয়া পছন্দ, বেশি গরম বেশি ঠান্ডা তার সহ্য হয় না। এটি এই অবস্থাটা অনেকটা মার্কসলের মতো, এবং মার্কসলের মতো এর জিহ্বাতে ক্ষত, মুখগহ্বরে ক্ষত, উদরময় গ্যাস অম্বল এবং রক্তস্রাবের প্রবণতা, হ্যাঁ এগুলো সব রয়েছে, দুর্বলতা দুর্গন্ধ সবকিছু মার্কসলের মতো রয়েছে। কাঁপুনি, বেশি গরম বেশি ঠান্ডা সহ্য না হওয়া সবকিছুই মার্শালের মতো রয়েছে, এবং সমস্ত কিছুতে তাড়াহুড়ো দ্রুত, শ্বাস একেবারে মানে হাড়ি হাসছি, সমস্ত কিছুতে সকল প্রকার কাজকর্ম, সকল প্রকার বিষয়ের উপরে সে ভীষণভাবে তাড়াহুড়ো করে। এগুলো মার্কসলের মতো, একেবারে মার্কসলের সদৃশে। মেজাজের দিক থেকেও সালফিউরিক অ্যাসিড থাকে প্রচন্ড বিরক্ত, অধৈর্য, খিটখিটে এবং প্রচন্ড ক্রুদ্ধ, রাগী এরকম থাকে। মানে যেহেতু এই সালফিউরিক অ্যাসিডের রোগী অত্যন্ত অধৈর্য, তাই সামান্য কারণে সে প্রচন্ড বিরক্ত, খিটখিটে এবং ক্রুদ্ধ হয়ে পড়ে। সালফিউরিক অ্যাসিডের মধ্যে আরেকটি লক্ষণ স্পষ্টভাবে রয়েছে যা মার্কসলের থেকে আলাদা। সালফিউরিক অ্যাসিডে আপনার স্যালাইভেশনও রয়েছে, মুখে দুর্গন্ধও রয়েছে। আরেকটি লক্ষণ সালফিউরিক অ্যাসিড স্পষ্টভাবে বর্তমান থাকেই থাকে, তা হচ্ছে শারীরিকভাবে অনেক বেশি দুর্বল, মার্কসলের থেকেও দ্রুত শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। মার্কসলের দুর্বলতা ধীরে ধীরে আসে, সালফিউরিক অ্যাসিডের দুর্বলতা দ্রুত আসে, এবং সালফিউরিক অ্যাসিড প্রচুর কান্না করে, আপনার পালসিটিলার মতো। সালফিউরিক অ্যাসিড পালসিটিলার মতো প্রচুর কান্না করে, প্রচন্ড ভেঙে যায়। পালসেটিলা যেমন অন্যজনের মনোযোগ আকর্ষণ করে, অন্যজনের সাহচর্য পছন্দ করে, অন্যজনের সেবা শুশ্রূষা পছন্দ করে, সালফিউরিক অ্যাসিড লাইক দ্যাট সেম, ও পছন্দ করে, একদমই সেম একই জিনিসগুলো পছন্দ করে। এবং সালফিউরিক অ্যাসিডের একটা কমপ্লেন থাকে, তা হচ্ছে যে আমার দিকে কেউ মনোযোগ দিচ্ছে না, আমার জন্য কারোর সময় নেই। এবং সালফিউরিক অ্যাসিড হচ্ছে প্রচন্ড বাচাল, প্রচুর কথা বলে। মার্কসল প্রচুর কথা বলে, মেডুরিনাম, ল্যাকেসিস, আর্জেন্টা মেটালিকাম, স্ট্র্যামোনিয়াম, অনেক বেশি কথা বলে এরা, অনেক বাচাল, প্রচুর কথা বলে। তো এই যে কাঁদুনি ভাব, আবেগের জায়গাতে কাঁদুনি ভাব দেখিয়ে অনেকে পালসিটেলা প্রয়োগ করে বসে থাকবেন, কিন্তু পালসিটেলা হচ্ছে প্রচন্ড নরম, প্রচন্ড শান্ত, প্রচন্ড নরম, প্রচন্ড কোমল। তার বেশি ধকল সহ্য করার ক্ষমতা তার নেই, বেশি গরম সে সহ্য করতে পারে না, বেশি ঠান্ডাও সে সহ্য করতে পারে না। একেবারে দেখেছেন কতটা সদৃশ ওষুধগুলো, বাস্তব ক্ষেত্রে আলাদা করা, পার্থক্য নির্ণয় করাটা সত্যি খুব কঠিন হয়ে দাঁড়ায় বাস্তব ক্ষেত্রে। তো পালসেটিলা রোগী
অত্যন্ত কাঁদুনে। আর সরি, হ্যাঁ, পালসের টেলা রোগী যেমন অত্যন্ত কাঁদুনে, সালফিউরিক অ্যাসিডের রোগী তেমনি অত্যন্ত কাঁদুনে। কিন্তু সালফিউরিক অ্যাসিড অত্যন্ত ব্যস্ত, সবসময় তাড়াহুড়ো করে, দ্রুত এবং ধৈর্য কম। আর পালসিটেলা হচ্ছে ধীর, অত্যন্ত ধীর গতি সম্পন্ন, উত্তর দেবে ধীরে, কাজকর্ম করবে ধীরে, চলাফেরা করবে ধীরে, সবকিছু ধীর, প্রচন্ড লাজুক এবং খিটখিটে হলেও সহজে প্রকাশ করতে সে পারে না। এবার বুঝতে পেরেছেন যে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের মধ্যে আপনার মার্সল এবং পালসিটিলার এবং আর্জেন্টাম নাইট্রিকামের সিমটম গুলো একসঙ্গে মিশিয়ে রয়েছে। সালফিউরিক অ্যাসিডের সিমটম বোঝা গেল কিনা? সালফিউরিক অ্যাসিডকে বোঝা গেল কিনা একটু জানান। সালফিউরিক অ্যাসিডকে বোঝা গেল? কমেন্টের মাধ্যমে জানান, একটু তাড়াতাড়ি জানান। আর কেউ? আর কেউ? সব এনার্জি হারিয়ে ফেলছেন, ইনডিফারেন্স হয়ে যাচ্ছেন, আস্তে আস্তে এনার্জি হারিয়ে ফেলছেন। তেল শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তা চলুন। ম্যাক্সিমাম ডাক্তারবাবুরা সবাই ঘুমিয়ে পড়ছেন। সবাই ঘুমিয়ে পড়ছেন। আলোচনা আহ আমি তো ডিপে যাচ্ছি না, ডিপে আলোচনা করছে না। ডিপে আলোচনা করলে তো এক একটি মেডিসিন নিয়ে আলোচনা করা মানে অনেক সময় লাগবে। অত গভীরে যাচ্ছে না, জাস্ট উপরে উপরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর গভীর ভাবে আলোচনা করে দেখেছি যে অনেকে এগুলো এতটা অনুভূতি গুলোকে সব বুঝতে পারেন না। তো আজকে এ পর্যন্ত থাক, এতটুকুই হোক। এইগুলো একটু মুখস্থ করুন, একটু আয়ত্ত করুন, পরের বার বাকি ওষুধগুলো দিয়ে দেব। আজকে আর্জেন্টাম নাইট্রিক মেটালিকাম, ব্রায়োনিয়া, নাক্সভম, সালফুরিক অ্যাসিড। আর্জেন্টাম মেটালিকাম, ব্রায়োনিয়া, নাক্সভম, সালফুরিক অ্যাসিড, চারটে হলো। আর ওদিকে স্পঞ্জিয়া, 5টা ওষুধ। আর এখানে বাকি থাকছে আপনার লাইকোপোডিয়াম, ফসফরাস, রুটা, 3টে বাকি থাকছে। লাইকোপোডিয়াম, ফসফরাস, রুটা, এই 3টেকে পরের দিন আলোচনা করব। এই 3টে নিয়ে পরের দিন আলোচনা করব, আজ এই কটাই থাক। আমি এখন পেশেন্টের এরকম মানে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে করতে এই অভিজ্ঞতাগুলো এসে গেছে, যার জন্য এখন মেডিসিনের এই সিমটোমেটিক মেডিসিনগুলো আগের থেকে এইভাবে রেডি করে রাখা হচ্ছে যাতে পেশেন্টের দেখার সময়ে, ক্লিনিকে পেশেন্ট দেখার সময়ে খুব দ্রুত পেশেন্টকে আইডেন্টিফাই করা যায়, যার জন্য এইরকম ভাবে সব করা হচ্ছে। যেমন ধরুন এখানে আপনার বলছি, এখানে যেমন করা হয়েছে জয়েন্ট পেন, ওয়ার্ম অ্যামেল, ওয়ার্মথ অ্যান্ড মোশন অ্যামেল, এর একটা শ্রেণী রয়েছে। জয়েন্ট পেন, ওয়ার্মথ, অ্যামেল অ্যান্ড মোশন অ্যাগ্রাভেশন। রিউমেটিক পেন,
কোল্ড এমএল মানে আপনার বাতের ব্যথাতে সন্ধি বাতে ঠান্ডা দিলে আরাম যতগুলো মেডিসিন রয়েছে, সেই মেডিসিন গুলো যখনই বলবে যে আমার ঠান্ডা দিলে ভীষণ আরাম হচ্ছে, আমরা কি করি, আর কোনো কিছু বিবেচনা না করে লিডাম পালকে দিয়ে দিই, লিডাম পাল, পালসেটিলা, এগুলো আমরা প্রয়োগ করে ফেলি। কিন্তু না, প্রত্যেকটা মেডিসিন তার নিজস্বতা রয়েছে, আলাদা আলাদা লক্ষণ রয়েছে, সেইগুলোকে সব সেট আপ করা হয়েছে ছকের মধ্যে দিয়ে। রিমোটয়েড পেন, ওয়ার্ম অ্যান্ড, এই দেখেন, রিমোটয়েড পেন, ওয়ার্ম অ্যাপ্লিকেশন, অ্যামেল অ্যান্ড বিগিনিং মোশন অ্যাগ্রাভেশন, প্রথম সঞ্চালনে বৃদ্ধি, ঠান্ডাতে উপশম, এবং সরি গরম প্রয়োগে উপশম এবং ফার্স্ট মোশনে বৃদ্ধি, তারপরে মোশনে উপশম। এই এই চরিত্রের লক্ষণগুলোই আমরা সব থেকে বেশি বেশি পাই। তো এইখানে যে মেডিসিন গুলো আছে সেগুলোকেও একই সঙ্গে সব আপনার রেডি করে রাখা হয়েছে, যাতে করে প্র্যাকটিসের জায়গাতে এত বেশি দৌড়াদৌড়ি করতে না হয় আর খোঁজাখুঁজি করতে না হয়। তো তাড়াতাড়ি এগুলোকে ম্যানেজ করাটা সম্ভব হয়, এরকম ভাবে আর কি সব করা হচ্ছে। আর এগুলো রেপার্টারি থেকে রুব্রিক গুলো তুলে নেওয়া হয়েছে, ফলে এর বাইরে তো আর মেডিসিন নেই। কিন্তু যেখানে দেখা যাবে যে ওই মডালিটি গুলো নেই, পুরাতন মানে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে ফিজিক্যালি ব্যথা বেদনার সাথে এই মডালিটি গুলো নেই, তাহলে সেখানে কিভাবে আমরা ট্রিটমেন্ট দেব? স্পঞ্জিয়া পেশেন্টের চিকিৎসা যেভাবে দেওয়া হলো, ঠিক ওরকম ভাবেই টোটালি অফ সিমটম গুলো নিয়ে যে মেডিসিনকে ইঙ্গিত দেবে, সেই মেডিসিনের সাথে ওই ব্যথা বেদনার কোনো মিল থাক আর না থাক, ওই মেডিসিনই পেশেন্টকে প্রয়োগ করতে হবে, তাহলে সে সুস্থ হবে। তো আজকে এ পর্যন্ত থাক। এই ভিডিও এখানে প্রথম দিকে, আজকের ভিডিওতে প্রথম দিকে অনেকটা সময় নির্বাক ছিলাম, আপনারা যুক্ত হননি, তার জন্য অনেকটা সময় নির্বাক ছিলাম এখানে। প্রথম দিকে আজকের লাইভে প্রথম দিকে ভিডিওটা দেখতে আপনাদের অনেকটা বিরক্ত লাগবে, টেনে দেখতে হবে, কিন্তু আমি যখন এটিকে ইউটিউবে আপলোড করব কালকে, তখন ওইগুলো বাদ দিয়ে দেব, প্রথমের ওই অংশগুলো বাদ দিয়ে যেখান থেকে মূল আলোচনা শুরু হয়েছে, আমাদের কথোপকথন শুরু হয়েছে, সেইখান থেকে রাখবো, বাকি অংশটা কেটে দেব, ফলে এখানে বিরক্ত হবার কোনো জায়গা থাকবে না বা সময় নষ্ট করার কোনো জায়গা থাকবে না। তো এই ভিডিওগুলো অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, এবং চেষ্টা করব প্রতি সপ্তাহে একটি করে লাইভ করতে। আসলে সময় পাওয়া যাচ্ছে না, এর আগে সময় পাচ্ছিলাম না প্রচুর গরমের জন্য, ভালো লাগছিল না, এনার্জি ছিল না। এখন তো আবহাওয়া অনেকটা ঠান্ডা হয়ে গেছে, কোনো সমস্যা নেই, অনেক ভালো লাগবে। তো অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আপলোড করা থাকবে, সেখানে আরো অনেক ভিডিও আপলোড করা রয়েছে। যারা এখনো পর্যন্ত ওই চ্যানেলের কেউ খোঁজ খবর পাননি, তারা আজকে জানার পর আপনারা চাইলে অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করবেন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন। আর কি ধরনের আলোচনা আপনারা চান তা কমেন্টের মাধ্যমে, মানে ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে সেগুলো যদি লিখে দেন, আমি আপনাদের মতামতের ভিত্তিতে সেই ধরনের আলোচনাগুলো করতে চেষ্টা করব। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। পরবর্তী লাইভে আবার আপনাদের সঙ্গে আসব, চেষ্টা করব প্রত্যেক বৃহস্পতিবারে একটি করে লাইভ করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।